আমার ছেলের সাথে আমি কিভাবে কাজ করলাম সেই গল্পটা আজকে তোমাদের বলবো। আমি জানি এসব গল্প কেউ কখনো কাউকে বলে না, তবুও আমি বলবো। তাই ধৈর্য সহকারে গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকা। আমি শিওর বলতে পারি সম্পূর্ণ গল্পটি শুনলে তোমাদের ফোঁটা ফোঁটা পানি বেরিয়ে যাবে। গীতেশ আনন্দমোহন কলেজের ছাত্র। তার বয়স 23 বছর। কলকাতাতে 4 বছর হোস্টেলে থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে একটা সরকারি চাকরি করছে। গত বছরই চাকরি পেয়েছে আর এবছর কলকাতায় ট্রান্সফার হয়েছে। মাঝে মাঝে বাড়ি আসত আর 3-4 দিন থেকে আবার ফিরে যেত। বাড়িতে গীতেশের মা অমলা দেবী থাকে। বছর দুয়েক আগে গীতেশের বাবা মারা গেছে স্ট্রোক করে। গীতেশের পারিবারিক আয় ভালো নয়। গীতেশের বাবা একটা সরকারি চাকরি করত। বাবা মারা যাওয়ার পরে সরকার থেকে কিছু টাকা পয়সা পেয়েছিল, যেটা দিয়ে গীতেশের পড়াশোনা আর ওর মায়ের সংসার কোনোভাবে চলে যাচ্ছে। অমলা দেবীর বয়স 42 বছর এবং খুব সুন্দর দেখতে। এই বয়সেও নিজের যৌবন ধরে রেখেছে। অমলা দেবীর স্বামী মারা যাওয়ার পরে সে একাই থাকত আর মনে মনে ভাবত ছেলের কলকাতায় ট্রান্সফার হওয়ার পরে ছেলের একটা বিয়ে দিয়ে ছেলে বউকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। অমলার এক বান্ধবী গৌরিতা অমলার বাড়ির কিছু দূরেই থাকে। গৌরিতার স্বামী সেনাবাহিনীতে চাকুরি করা কালীন মারা যায়। গৌরিতার একটাই মেয়ে গোমতী। গৌরিতার বয়স 40 বছর আর মেয়ে গোমতীর বয়স 21 বছর, কলেজে পড়ছে। গৌরিতার আর্থিক অবস্থা অনেক ভালো, নিজেদের 2 তলা বাড়ি আছে। গৌরিতা অমলাকে বলেছে যে গীতেশের সাথে গোমতীর বিয়ে দিতে, কারণ গীতেশকে খুব পছন্দ গৌরিতার। গীতেশরা ভাড়া বাড়িতে থাকত। একটাই ঘর, রান্নাঘর আর বাথরুম। যেহেতু অমলা স্বামী মারা যাওয়ার পরে একাই থাকত, তাই কোনো অসুবিধে হয়নি, কিন্তু এবার গীতেশ ফিরে এলে একটা ঘরে কিভাবে চলবে সেটাই অমলা চিন্তা করছিল। তাই একদিন অমলা গৌরিতাকে এই কথাগুলো বলল। গৌরিতা সব শুনে বলল, অমলা তোকে তো আমি বলেছি গীতেশ কলকাতায় ট্রান্সফার হয়ে এলে এক শুভক্ষণ দেখে গীতেশ আর গোমতীর বিয়েটা দিয়ে দেব, আর আমরা সবাই মিলে এই বাড়িতেই থাকব। এত বড় বাড়িতে শুধু আমরা দুজন মা মেয়ে থাকি, তোরাও এখানে চলে এলে সবাই মিলে আনন্দ করে থাকা যাবে। অমলা গৌরিতার কথা শুনে আনন্দে বলল, আমি ছেলে এলে ওর সাথে কথা বলে তোকে জানাব। কিছুদিনের মধ্যে গীতেশ ফোন করে জানালো যে শুক্রবার সে বাড়ি আসছে। প্রায় 6 মাস পরে গীতেশ বাড়ি ফিরছে বলে সেদিন অমলা ভালো ভালো রান্না করে রেখেছিল। তারপর স্নান করে একটা ভালো শাড়ি পরে ছেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। প্রায় 11টা নাগাদ গীতেশ বাড়ির সামনে এসে দরজায় কড়া নাড়ল। অমলা দরজা খুলে দেখল 3-4টা ব্যাগ হাতে আর কাঁধে নিয়ে গীতেশ হাসি মুখে দাঁড়িয়ে আছে। ঘরে এসে ব্যাগগুলো নামিয়ে মাকে জড়িয়ে ধরল গীতেশ। অমলাও গীতেশকে জড়িয়ে ধরে থাকল কিছুক্ষণ। তারপর ছেলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে অমলা বলল, অনেক বেলা হয়ে গেছে গীতেশ, যা স্নান করে নিয়ে আগে খেয়ে নে, তারপর না হয় ব্যাগগুলো থেকে সব বার করবি আর গল্প করা যাবে। গীতেশ বলল, ঠিক বলেছ মা, খিদেতে পেট জ্বলছে, আমি তাড়াতাড়ি স্নান করে আসছি, তুমি খাবার বাড়ো। এই বলে গীতেশ বাথরুমে চলে গেল। ভেতরে দেখল ওর মা ওর জন্য একটা হাফ প্যান্ট আর তোয়ালে রেখে দিয়েছে। তাই দেরি না করে ভালো করে স্নান করে গীতেশ হাফ প্যান্ট পরে খালি গায়ে বাইরে এসে দেখল মা খাবার বেড়ে মেঝেতে বসে আছে। গীতেশ মায়ের উল্টো দিকে বসে খেতে শুরু করল। খেতে খেতে মাকে দেখছিল গীতেশ আর মনে মনে ভাবল যে মাকে আগের থেকে যেন আরো সুন্দরী লাগছে। অমলা সেটা দেখে জিজ্ঞেস করল, কি এত দেখছিস গীতেশ? গীতেশ বলল, তোমায় দেখছি মা, তোমায় এই শাড়িতে খুব সুন্দর লাগছে। এটা কি নতুন শাড়ি? অমলা বলল, না রে, এটা পুরনো শাড়ি, তবে খুব কম পরেছি বলে এটা নতুনের মতো লাগছে। গীতেশ বলল, মা চাকরি তো আমি পেয়ে গেছি, এবার আর তোমার কোনো দুঃখ রাখব না। অমলা হেসে বলল, সে আমি জানি গীতেশ। আমি এখন অনেক নিশ্চিন্ত যে তুই এবার আমাদের দুজনের সংসার চালাতে পারবি। এই শুনে গীতেশ হেসে বলল, সে আর বলতে না, আমার সুন্দরী মাকে আমি এবার থেকে সুখে রাখব। গীতেশের কথা শুনে অমলাও হেসে উঠল। এইভাবে কথা বলতে বলতে দুজনে খাওয়া শেষ করল। অমলা থালা বাসন নিয়ে রান্নাঘরে ধোয়ার জন্য চলে গেল। গীতেশ হাত মুখ ধুয়ে ঘরে এসে ব্যাগ থেকে জিনিসপত্র বার করতে শুরু করল। একবার রান্নাঘরের দিকে তাকিয়ে ব্যাগ থেকে 2টা বাংলা গল্পের বই তাড়াতাড়ি বের করে নিয়ে নিজের বইয়ের তাকে লুকিয়ে রাখল। কিছুক্ষণ পরে অমলা ঘরে এসে বিছানায় বসল। অমলা ছেলের সব জামা প্যান্ট একদিকে সরিয়ে রাখতে রাখতে বলল, তোর সব জামা তো পুরনো হয়ে গেছে, এবার কিছু নতুন কিনে নিস।
গীতেশ বলল, ঠিক আছে মা, এই মাসের স্যালারি পেয়ে তোমার আর আমার জন্য নতুন কাপড় কিনব। তারপর গীতেশ সব জিনিস বিছানা থেকে সরিয়ে অমলার মুখোমুখি বসে গল্প করতে শুরু করল। অমলা বলল, গীতেশ, এখন তোর কিরকম লাগছে? পড়াশোনা করে চাকরি করছিস, এবার কলকাতায় ট্রান্সফার হয়ে গেল। গীতেশ বলল, সেরকম কিছু না, কিন্তু এবার থেকে তোমার সাথে থাকতে পারবো, এই জন্য আমি খুব খুশি। এই বলে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। অমলা ছেলের কথা শুনে খুব খুশি হল আর গীতেশের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। গীতেশ শুয়ে শুয়ে অমলাকে দেখছিল আর মনে মনে ভাবছিল মাকে সত্যি খুব সুন্দর দেখতে। এইভাবে কিছুক্ষণ থাকার পরে অমলা হেসে বলল, গীতেশ, এবার গৌরিতার সাথে কথা বলতে হবে তোর বিয়ের জন্য। গীতেশ তখন মায়ের কোল থেকে মাথা সরিয়ে উঠে বসে বসে মায়ের দুই কাঁধে দু হাত রেখে বলল, না মা, এখন নয়। এখন শুধু আমার সুন্দরী মাকে সুখী করার সময়, বউকে নয়। অমলা হেসে বলল, আমি তো ভালোই আছি, এবার তোর একটা বউ এসে গেলে আমার অসুবিধা হবে আর তোর অসুবিধা হবে। গীতেশ নিজের মুখটা অমলার মুখের কাছে এনে বলল, আমাদের কি সুবিধা হবে মা, বউ এলে? অমলা বলল, আমার একটা গল্প করার সাথী হবে আর তোর চির জীবনের সাথী হবে। আর সত্যি বলছি, গোমতী খুব সুন্দরী আর ভালো মেয়ে, তোকে খুব সুখে রাখবে। গীতেশ অমলাকে বলল, আমি তোমায় সুখে রাখব, তাই তোমার আর কিছু লাগবে না। অমলা গীতেশের কথা শুনে একটু চমকে উঠে বলল, ঠিক আছে, এবার তুই একটু রেস্ট নিয়ে নে, আমি একটু বেরোচ্ছি, একবারে বাজার করে ফিরব। এই বলে অমলা উঠে দাঁড়িয়ে নিজের শাড়িটা ঠিক করতে লাগল। গীতেশ ও উঠে দাঁড়িয়ে মাকে দেখতে লাগল। কিছুক্ষণ পরে অমলা বাড়ি থেকে বেরিয়ে যেতেই গীতেশ দরজা বন্ধ করে ঘরে এসে নিজের আরেকটা ব্যাগ খুলে মায়ের একটা ছোট জামা দেখে নাক দিয়ে গন্ধ নিতে থাকল। গীতেশ হোস্টেলে থাকাকালীন বন্ধুদের পাল্লায় পরে এসব বই পড়া শুরু করেছিল। সব সম্পর্কের মধ্যে মা ছেলে নিয়ে এগুলো পড়তে বেশি ভালোবাসত। সেই জন্য ৬ মাস আগে যখন বাড়ি এসেছিল তখন মায়ের একটা ছোট জামা লুকিয়ে নিজের সাথে নিয়ে গিয়েছিল। তারপর থেকে হোস্টেলে গীতেশ বই পড়তে পড়তে মায়ের ছোট জামা জড়িয়ে ধরে নিজেকে শান্ত করত। যেহেতু খুব ক্লান্ত ছিল তাই মাকে চিন্তা করতে করতে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ল। তারপর কিছুক্ষণ পরে বাথরুম এগিয়ে পেচ্ছাপ করতে গিয়ে দেখল বাথরুমে মায়ের একটা ছোট জামা ঝোলানো আছে। অমলা তাড়াহুড়োয় সেটা সরিয়ে রাখতে ভুলে গিয়েছিল। গীতেশ পেচ্ছাপ করে ওটা নিজের নাকে শুকে বুঝল এটা মায়ের ব্যবহার করা। সেটা অমলা ধুতে ভুলে গেছে। গীতেশ অনেকক্ষণ সেইটা নাকে নিয়ে গন্ধ শুকতে লাগল। গীতেশ নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নিজের কাজ করতে লেগে গেল। প্রায় ১৫ মিনিট ধরে চলল সেই কাজ। তারপর সেটা যেখানে ছিল সেখানে রেখে নিজেকে পরিষ্কার করে ঘরে এলো। মনে মনে অপরাধ বোধ হচ্ছিল নিজের মাকে নিয়ে এরকম ভাবতে। কিন্তু ও এটাও বুঝতে পারল আজকে সব থেকে বেশি তৃপ্তি পেয়েছে। কিছুক্ষণ পরে গীতেশের পাপবোধ পরিবর্তন হল আর ভাবতে লাগল কিভাবে মাকে আরও কাছে পাওয়া যায়। এইসব ভাবতে ভাবতে সন্ধে হয়ে গেল আর ঠিক তখন দরজায় আওয়াজ হল। গীতেশ দরজা খুলে দেখল অমলা দাঁড়িয়ে আছে দু হাতে দুটো বাজারের ব্যাগ নিয়ে। গীতের সঙ্গে সোজা মায়ের হাত থেকে ব্যাগ দুটো নিয়ে রান্নাঘরে রেখে এক গ্লাস জল নিয়ে অমলাকে দিল। অমলা বিছানায় বসে জলটা খেয়ে জিজ্ঞেস করল, সারা দুপুর আর বিকেল কি করলি গীতেশ? একটু ঘুমিয়েছিলিস তো? হ্যাঁ মা, অল্প ঘুমিয়েছিলাম। ভালো করেছিস, আমি একটু ফ্রেশ হয়ে তোকে চা করে দিচ্ছি, তোর জন্য কাটলেট ও এনেছি। এই বলে অমলা তোয়ালে নিয়ে বাথরুম এ চলে গেল। গীতেশ তখন মাকে সারপ্রাইজ দিবে বলে নিজে রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করল। আর বাজারের ব্যাগ থেকে সবকিছু রান্নাঘরে যথাস্থানে রেখে কাটলেট দুটো একটা ডিশে রাখল। বাথরুমের ভেতর থেকে মায়ের গোসল করার শব্দ শুনতে শুনতে গীতেশ চা বানাচ্ছিল। এদিকে গোসল করতে করতে অমলা হঠাৎ দেখে তার ছোট কাপড়টা দড়িতে ঝুলছে। সঙ্গে সঙ্গে চমকে গেল আর মনে মনে ভাবল, সব কিছু ঠিক জায়গায় রেখে আসল জিনিসটাই বাথরুমে ফেলে গিয়েছিল। গীতেশ যে কি ভেবেছে কে জানে। নিজেকেই কিছুক্ষণ গালাগালি দিয়ে গোসল করে তোয়ালেটা দিয়ে নিজেকে জড়িয়ে অমলা বাথরুম থেকে ঘরে এসে দেখল গীতেশ একটা ট্রে এ ২ কাপ চা আর কাটলেট সাজিয়ে বসে আছে। অমলা হেসে বলল, বাহ, একবার চা বানিয়ে মায়ের জন্য অপেক্ষা করছিস, খুব ভালো। বউকে তুই খুব সুখে রাখবি। এখন তো মাকে সুখী করি, তারপর অন্য কেউ। অমলা আলমারি থেকে একটা শাড়ি নিয়ে গীতেশকে বলল, আমি দরজাটা ভেজিয়ে দিয়ে রান্নাঘরে শাড়িটা পরে আসছি। গীতেশ এগিয়ে গিয়ে অমলার হাত ধরে বলল, তুমি এই ঘরে চেঞ্জ করে নাও, আমি রান্নাঘরে যাচ্ছি, তোমার হয়ে গেলে আমায় ডেকে নিও। এই বলে গীতেশ ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করতে লাগল।
ছেলের ব্যবহারে অমলা খুব খুশি হয়ে ঘরেই ড্রেস চেঞ্জ করতে লাগল। গীতেশ দরজাটায় একটু ফাঁকা রেখে ভেজিয়ে রেখেছিল, যাতে সেই ফাঁক দিয়ে ঘরের ভেতরটা দেখা যায়। গীতেশ দরজার ফাঁক থেকে চোখ রাখতেই ঘরের ভেতরের দৃশ্য দেখে অবাক হয়ে যায়। এদিকে অমলা ততক্ষণে শাড়িটাও পরে নিয়ে গীতেশকে ডাকল ঘরের ভেতরে আসার জন্য। গীতেশ মায়ের ডাক শুনে একটু চমকে গিয়ে ঘরে ভেতরে এলো এবং হঠাৎ খেয়াল করল ওটা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কোনোক্রমে এক হাত দিয়ে সামাল দিয়ে বিছানাতে বসল। অমলা তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল, তাই ছেলের দিকে খেয়াল করেনি। গীতেশ অমলাকে ডাকল, এসো মা, চা আর কাটলেট ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও আগে। ঠিক আছে, চল খেয়ে নি। এই বলে বিছানায় এসে গীতেশের মুখোমুখি বসল। দুজনে একসাথে কাটলেট আর চা খেতে লাগল। বাহ গীতেশ, চাটা তো খুব ভালো বানিয়েছিস। তোমার ভালো লেগেছে মা? আমি হোস্টেলে মাঝে মাঝে নিজেই চা করে খেতাম। অমলা হেসে উঠে গীতেশের গালটা ধরে বলল, সত্যি ভালো হয়েছে, আমার ছেলে এখন নিজের খেয়াল নিজে রাখতে পারবে। গীতেশ ও তখন মায়ের গালটা ধরে বলল, তোমারও সব খেয়াল রাখবে তোমার ছেলে। দুজনেই একসাথে হেসে উঠল। আচ্ছা গীতেশ, তোর চাকরি শুরু কবে থেকে? আজ ২৮ তারিখ, পরের মাসের ৮ তারিখে অফিস জয়েন করতে হবে। একটা কথা বলার ছিল। কি কথা মা, বলো। গৌরিতাকে তোর মনে আছে? গৌরিতা মাসি কেন মনে রাখবো না মা, আমায় এত ভালোবাসে। সেটা জানি, তোকে ভালোবাসে বলেই একটা প্রস্তাব রেখেছে। কি প্রস্তাব? গৌরিতা তোর সাথে গোমতীর বিয়ে দিতে চায়। গীতেশ লজ্জা পেয়ে বলল, এখন আমি বিয়ে করব না। গৌরিতা বলেছে গোমতীর সাথে তোর বিয়ে হবার পরে আমরা সবাই ওর বাড়িতে থাকব। আমি বলেছি যে গীতেশের সাথে কথা বলে জানাব। তুই কি বলিস এ ব্যাপারে? বিয়ের ব্যাপারটায় আমায় একটু সময় দাও। বুঝলাম ছেলে লজ্জা করছে, ঠিক আছে, তুই সময় নিয়ে চিন্তা করে আমায় জানাস। কিন্তু আমাদের ঘরটা খুব ছোট দুজনের জন্য। আগে তুই ছোট ছিলিস তাই কোনোমতে চলে যেত, কিন্তু এখন তুই বড় হয়ে গেছিস। এমন কিছু ছোট নয় আমাদের ঘর, আমাদের দুজনের জন্য যথেষ্ট। কিন্তু তোর অসুবিধে হবে, আমি যখন কাপড় চেঞ্জ করব তখন তোকে বাইরে অপেক্ষা করতে হবে, এছাড়াও এই একটা বিছানায় দুজনের হবে না। গীতেশ অমলার কথা শুনে মনে মনে বলল, আমি তো চাই তুমি ঘরে কাপড় ছাড়বে, আর আমি দরজার ফাঁক দিয়ে তোমার দেখব। অমলা গীতেশের দিকে তাকিয়ে বলল, কি ভাবছিস এত? কি করবি সেটা তো বল। গীতেশ সঙ্গে সঙ্গে বলল, না কিছু ভাবছিলাম না, তবে এখন ওখানে যাব না, কিছুদিন চাকরি করে স্যালারি জমিয়ে তারপর না হয় যাওয়া যেতে পারে। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় সেটাই হবে। ঠিক আছে, তুই টিভি দেখ, আমি রাতের রান্নাটা করে নি। এই বলে অমলা চায়ের ট্রেটা নিয়ে রান্নাঘরে চলে গেল। গীতেশ টিভি দেখতে লাগল, কিন্তু ভালো লাগছিল না। তাই গীতেশ রান্নাঘরে গিয়ে দেখল মা এক মনে গুনগুন করে গান গাইতে গাইতে রান্না করছিল। গীতেশ পেছন থেকে অমলাকে একটু হামি দিয়ে জিজ্ঞেস করল, মা আজ কি রান্না করছ? অমলা চমকে উঠে হালকা হেসে বলল, আজ ডিমের ঝোল, ভাত আর আলু পোস্তা। গীতেশ মায়ের কানে কানে বলল, তোমার হাতের রান্নার কোনো জবাব নেই মা। অমলা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই দুষ্টু এখন ছাড় আমায়, না হলে রান্না করতে দেরি হয়ে যাবে। গীতেশ আরো হামি দিয়ে বলল, আমার মিষ্টি মায়ের হাতের রান্নায় আমার মন ভরে যায়। অমলা হেসে বলল, এবার যা এখান থেকে, আমায় রান্নাটা করতে দে। গীতেশ তখন ঘরে চলে এসে আবার টিভি দেখতে লাগল। প্রায় ১ ঘন্টা পরে অমলা এসে গীতেশের পাশে বসল। অমলা পুরো ঘেমে গেছে রান্না করতে করতে। গীতেশ বলল, মা, তুমি তো ঘেমে গেছ, শাড়িটা চেঞ্জ করে অন্য কিছু পরে নাও। ছেলের কথা শুনে অমলা বলল, আমি ভাবছিলাম তুই কি ভাববি, তাই অন্য কিছু পরছিলাম না। গীতেশ অবাক হয়ে অমলার দিকে তাকিয়ে বলল, আমি আবার কি ভাবব? যাও চেঞ্জ করে নাও, আমি রান্নাঘরে যাচ্ছি। অমলা বলল, আমি বাথরুম এ চেঞ্জ করে নিচ্ছি, তুই টিভি দেখ। এই বলে অমলা বাথরুম এ চলে গেল। গীতেশ মনে মনে ভাবল, আরেকটা সুযোগ নষ্ট হলো মাকে ওভাবে দেখার। অমলা বাথরুমে গিয়ে নিজের গা ধুতে ধুতে রান্নাঘরে গীতেশের ওইরকম ভাবে জড়িয়ে ধরার কথা ভাবতে লাগল। মনে মনে ভাবছিল, গীতেশ কি তাহলে ইচ্ছে করে ওসব করছিল না, এটা হঠাৎ হয়েছিল। একটু চোখে চোখে গীতেশকে রাখতে হবে, কারণ এই বয়সটা খুব বাজে। এসব ভাবতে ভাবতে স্নান শেষ করে কাপড়টা পরে নিল। গীতেশ না থাকলে মাঝে মাঝে অমলা এক কাপড়েই রাতে ঘুমাত, কিন্তু এখন সেটা আর হবে না। এমনিতে অমলা খুব ওই স্বভাবের, আর স্বামী মারা যাওয়ার পরে সেটা আরও বেড়ে গেছে।
কিছুক্ষণ পরে অমলা বাথরুম থেকে বেরিয়ে এসে গীতেশ এর সাথে বসে একসাথে টিভি দেখতে দেখতে এটা সেটা গল্প করতে লাগল। রাত প্রায় 10টা বাজে ঘড়িতে। এবার খাবার পালা, তাই অমলা রান্নাঘরে গিয়ে খাবার বেড়ে নিয়ে এলো। গীতেশ আর অমলা দুজনে মেঝেতে বাবু হয়ে মুখোমুখি বসে খেতে শুরু করল। গীতেশ খেতে খেতে মায়ের দিকে তাকাতেই দেখল অমলা নিচু হয়ে যখন খাবার মুখে দিচ্ছিল তখন মায়েরটা নিচে নেমে যাচ্ছিল আর গীতেশ তা দেখা যাচ্ছিল। কিন্তু হঠাৎ অমলা গীতেশের দিকে তাকিয়ে দেখতে পায় যে গীতেশ ওর দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে নিজের কাপড়টা একটু উপরে তুলে নিল আর তখন গীতেশ আর অমলার চোখাচোখি হল। গীতেশ লজ্জায় মাথা নিচু করে ভাবতে লাগল, ইস মা এবার বুঝতে পেরেছে, বকে না দেয়। কিন্তু অমলা কিছুই বলল না, শুধু বলল খাবারের দিকে মন দে। গীতেশ হাফ ছেড়ে বাঁচল। এইভাবে দুজনের খাওয়া শেষ হল। তারপর অমলা সব বাসন ধুয়ে ঘরে এসে মেঝেতে বিছানা করতে লাগল। সেটা দেখে গীতেশ জিজ্ঞেস করল, মা তুমি কি নিচে শুবে? হ্যাঁ রে, বিছানায় দুজনের অসুবিধে হবে। গীতেশ সঙ্গে সঙ্গে অমলার হাত থেকে সবকিছু কেড়ে বিছানায় রেখে বলল, এই খাটে আমাদের দুজনের ভালো মতো হয়ে যাবে, তাই তুমি চিন্তা করো না। অমলা কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু গীতেশের জেদে মুখে আর কিছু বলল না। কিছুক্ষণ পরে লাইট অফ করে দুজনে শুয়ে পড়ল। গীতেশ ক্লান্ত ছিল তাই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। অমলা শুয়ে শুয়ে সারা দিনের কথা ভাবতে লাগল। বিশেষ করে রাতে ছেলে যেভাবে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। ভাবতে ভাবতে একটু তুরা হয়ে পড়ল। মনে মনে চিন্তা করল যে এবার থেকে গীতেশের সবকিছু ভালোমতো লক্ষ্য করতে হবে। এইসব ভাবতে ভাবতে অমলা ঘুমিয়ে পড়ল। চিরকাল খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা অমলার অভ্যাস। অমলা ঘুম থেকে উঠে গীতেশের দিকে তাকিয়ে দেখল গীতেশ গভীর ঘুমে আচ্ছন্ন। একটু নিচের দিকে তাকাতে দেখল গীতেশের হাফ প্যান্ট তাবু হয়ে গেছে। সেটা দেখে অমলা মনে মনে ভাবল ছেলে এমন কিছু স্বপ্ন দেখছে যাতে তাবু হয়ে গেছে। তারপর নিজের মনে হাসতে হাসতে বাথরুমে চলে গেল। তারপর রান্না করে নিজে স্নান করে শাড়ি পরে চায়ের কাপ হাতে নিয়ে গীতেশকে ডাকল। গীতেশ ঘুম থেকে উঠে দেখল মা চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে একটা সুন্দর শাড়ি পরে। কটা বাজে মা? এত সকালে তোমার স্নান হয়ে গেছে? 10টা বাজছে, আমায় একটু গৌরিতার সাথে বেরোতে হবে। তোর জন্য রান্না করা আছে, দুপুরে স্নান করে খেয়ে নিস। সন্ধেবেলায় আবার দেখা হবে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। কাল তো রবিবার। কেন কোথাও বেরোবি নাকি? গীতেশ অমলার হাত থেকে কাপটা নিয়ে টেবিলে রেখে অমলাকে ধরে একটা পাপ্পা দিয়ে বলল, দেখি কি প্ল্যান করা যায়। অমলা নিজেকে ছাড়াবার চেষ্টা করে বলল, আবার দুষ্টুমি হচ্ছে, আমার শাড়ি নষ্ট হয়ে যাবে, এখন ছাড় আমায়, পরে জড়িয়ে ধরার অনেক সময় পাবি। তোমায় ছাড়তে ইচ্ছে করছে না মা। এই বলে আবার অমলাকে ধরে গীতেশ আর মায়ের শরীরের কোমলতা অনুভব করতে থাকে। অমলার ও ভালো লাগছিল কিন্তু ওর দেরি হয়ে যাবে তাই জোরে করে গীতেশকে সরিয়ে দিয়ে বলল, আমি এবার আসি, বুঝলি, না হলে দেরি হয়ে যাবে, তুই সময় মতো খেয়ে নিস। ঠিক আছে মা, তুমি একদম চিন্তা করো না, সাবধানে যেও। এরপরে অমলা নিজের শাড়িটা ঠিক করে গীতেশের দিকে একটা হাসি দিয়ে ঘরে থেকে বেরিয়ে গেল। গীতেশ দরজা বন্ধ করে ঘরে এসে চা খেতে খেতে চিন্তা করল কি করবে সারা দিন। কিছুক্ষণ বসার পরে আলমারিটা খুলে মায়ের ছোট কাপড়গুলো বের করে বিছানায় রাখল। দেখল সেগুলো অনেক পুরনো হয়ে গেছে। কিছুক্ষণ নাক দিয়ে সবগুলো শুকে আবার যথাস্থানে রেখে দিয়ে আলমারিটা বন্ধ করে দিল গীতেশ। তারপর গীতেশ ঘরটা আর রান্নাঘরটা পরিষ্কার করল। গীতেশ মনে মনে একটা মতলব করল কি করে মাকে প্রতিদিন ওভাবে দেখা যায়, কারণ শাড়ি চেঞ্জ করার সময় বেশিক্ষণ দেখা যায় না। তাই ভাবল বাথরুমে একটা ফুটো করতে পারলে স্নান করাটা ভালো মতো দেখতে পাবে। একটা হাতুড়ি আর পেরেক নিয়ে বাথরুমের দরজায় গীতেশ একটা ফুটো করে দিয়ে দেখল যে ফুটোটা একদম সঠিক জায়গায় হয়েছে, যেখান থেকে ভেতরের দৃশ্য ভালোভাবে দেখা যাবে। তারপর স্নান করে খেয়ে নিয়ে একটু ঘুমোতে গেল গীতেশ। ঘুম থেকে উঠে দেখল যে সন্ধে হয়ে গেছে আর অমলার আসার সময় হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে দরজায় আওয়াজ শুনে গীতেশ দরজা খুলে দিয়ে দেখল অমলা এসেছে। ভেতরে এসে অমলা বলল, গীতেশ দুপুরে খেয়েছিলিস তো? হ্যাঁ মা, খেয়েছিলাম। তোমার দিনটা কেমন কাটল? অমলা বিছানায় বসে ফ্যানের হাওয়া খেতে খেতে হেসে বলল, আমার আবার দিন কেমন কাটবে, যেরকম কাটার সেরকম কেটেছে। তুমি যাও বাথরুমে ফ্রেশ হয়ে এসো, আমি চা বানাচ্ছি। অমলা সেটা শুনে বাথরুম চলে গেল আর গীতেশ ও রান্নাঘরে চলে গেল। অমলা বাথরুমের দরজা বন্ধ করতেই গীতেশ দরজার ফুটোয় চোখ রাখল।
গীতেশ শুধু দেখল লাগলো নিজের মাকে, আর এক হাত দিয়ে কাজ করতে লাগল। এদিকে গ্যাসে জল গরম হয়ে ফুটছে, তাই তাড়াতাড়ি চা বানানোতে মন দিল। কিন্তু কিছুতেই নিজের মন থেকে মায়ের সেই রূপটা মুছতে পারল না। কিছুক্ষণ পরে গীতেশের চা বানানো শেষ হল। এদিকে অমলার স্নান হয়ে গেছে, আর অমলা বাইরে এলো। ঘরে গিয়ে অমলা চুল আঁচড়াতে লাগল, আর গীতেশ চা নিয়ে এসে বিছানায় বসে অমলাকে দেখছিল। অমলা আয়নায় সেটা দেখে গীতেশকে জিজ্ঞেস করল, সারাদিন কি করলি? রান্নাঘর পরিষ্কার করলাম। আর মনে মনে বলল, বাথরুম ফুটো করলাম তোমায় দেখব বলে। অমলা চায়ের কাপটা হাতে নিয়ে রান্নাঘরে গিয়ে দেখল ছেলে সব ভালোভাবে পরিষ্কার করেছে, আর তারপর ঘরে এসে এদিক ওদিক দেখে বলল, বাবা তুই তো সব পরিষ্কার করে দিয়েছিস, আমার লক্ষ্মী ছেলে। এই বলে চায়ের কাপটা টেবিলে রেখে 2 হাত বাড়িয়ে বলল, আমার লক্ষ্মী ছেলে, আয় আমার কাছে। গীতের সঙ্গে সঙ্গে অমলার কাছে ছুটে গেল। এইভাবে কিছুক্ষণ থাকার পরে দুজন আলাদা হল। তারপর অমলা রান্নাঘরে চলে গেল রান্না করতে, আর গীতেশ টিভি দেখতে লাগল। কিছুক্ষণ পরে রান্না শেষ হলে দুজন একসাথে খেয়ে নিল। আজ গীতেশ একইভাবে অমলার দিকে তাকিয়ে গভীরভাবে দেখছিল, আর আজ অমলা সেটা লক্ষ্য করল কিন্তু কিছু বলল না। এইভাবে খাওয়া শেষ করে অমলা আর গীতেশ বিছানায় শুতে এলো। দুজনে পাশাপাশি শুয়ে আছে। ঘরে নাইট বাল্বটা জ্বলছে। অমলা চিন্তা করছে গীতেশ কেন বারবার ওর দিকে তাকিয়ে থাকে। গীতেশের মাথায় শুধু মায়ের স্নান করার দৃশ্যগুলো আসছিল। এইভাবে দুজন ঘুমিয়ে পড়ল। মাঝরাতে গীতেশ টয়লেট এগিয়ে ফিরে এসে নাইট বাল্বের আলোয় দেখল লাহরটা উপরে উঠে গেছে। গীতেশ আস্তে আস্তে এসে অমলাকে দেখতে লাগল। তারপর গীতেশ মায়ের দিকে তাকিয়ে দেখল মা গভীর ঘুমে আচ্ছন্ন, তাই সাহস করে মায়ের কাছে এগিয়ে গেল। খুব ভালোই লাগছিল গীতেশের। হাত দিতেই সঙ্গে সঙ্গে অমলা একটু নড়ে উঠল। সেটা দেখেই ভয়ে গীতেশ তাড়াতাড়ি হাত সরিয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। অমলা তখন পাশ ফিরে শুল। গীতেশ আর কিছু না করে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে অমলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নিয়ে ছেলেটির দিকে তাকিয়ে দেখল ছেলে উপুর হয়ে ঘুমে মগ্ন। তারপর বাথরুমে চলে গিয়ে নিজেকে ফ্রেশ করে অমলা চা বানাতে লাগল। গীতেশ উঠে ড্রেস চেঞ্জ করে বাজারে চলে গেল। অমলা ভাবতে থাকল কি হচ্ছে এসব। হোস্টেল থেকে ফেরার পর থেকে গীতেশের আচরণের কেমন পরিবর্তন এসেছে। এসব ভাবতে ভাবতে ঘরে গিয়ে বসল। বাজার যেহেতু অনেক দূরে, তাই গীতেশের ফিরতে ফিরতে আরও 1-2 ঘন্টা লাগবে। এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ দেখল গীতেশের তাকে বইগুলো কেমন যেন অগোছালো আছে। তাই অমলা বইগুলো তাক থেকে নামিয়ে ঘোচাতে লাগল, আর মনে মনে ভাবল ছেলে রান্নাঘর সব পরিষ্কার করেছে, অথচ নিজের বইয়ের তাক সাজাতে ভুলে গেছে। একটার পর একটা বই সাজিয়ে রাখতে রাখতে অমলা দেখল একটা মোটা বইয়ের ভেতর কিছু যেন আছে। বইটা খুলতেই দেখল একটা পাতলা বই মলাট দেয়া। অমলা ভাবতে লাগল কি বই যে মোটা বইয়ের ভেতরে গীতেশ রেখেছে। গল্পের বইটা হাতে নিয়ে একটা পাতা উল্টোতেই কভার ফটো আর নাম দেখে অমলা চমকে উঠল। বই যা দেখল তাতে তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এও কি সম্ভব? পাতা উল্টাতেই দেখল মা ছেলের গল্প। সূচিপত্র দেখে আরেকবার চমকালো অমলা। একটা গল্পের কিছুটা অংশ পড়ল, অবাক হয়ে ভাবতে লাগল এটা কিভাবে সম্ভব, আর গীতেশ এই বই পেল কোথায়? তাহলে কি এসব গল্প পড়েই সে আমাকে নিয়ে ওসব কথা ভাবে? অমলা বিছানায় শুয়ে শুয়ে 2টো গল্প শেষ করল এবং এতটাই উত্তেজিত হয়ে গেল যে বিছানায় শুয়ে শুয়েই তারপর বইটা জায়গা মতো রেখে দিয়ে বাথরুম চলে গিয়ে অমলা নিজেকে পরিষ্কার করল। অনেকদিন পরে আজ অমলা খুব উত্তেজনা অনুভব করল। হঠাৎ দরজার আওয়াজ শুনে অমলা দরজাটা খুলে দেখল গীতেশ। গীতেশ ভেতরে এসে মাংসটা মায়ের হাতে দিল। মায়ের দিকে তাকিয়ে দেখল মায়ের কপালে ঘাম, আর মায়ের চোখ মুখটা কেমন যেন লাগছে। সঙ্গে সঙ্গে গীতেশ মায়ের 2 গালে 2টো হাত রেখে জিজ্ঞেস করল, মা তোমার কি শরীর খারাপ লাগছে, এত ঘেমে আছো কেন? অমলা নিজের ঘোমটা মুছে বলল, কিছু না বাবা, গরম করছিল তাই। গীতেশ তখন বলল, ঠিক বলেছ মা, আজ বেশ গরম। গীতেশ বলল, মা আমি একটু বেরোচ্ছি, এক বন্ধুর সাথে দেখা করে চলে আসব। ঠিক আছে, বেশি দেরি করিস না, আমি রান্না তাড়াতাড়ি করে নেব। এই বলে গীতেশ বেরিয়ে গেল। অমলা দরজা বন্ধ করে ভাবল, আর একটু হলেই ছেলে বুঝতে পারত যে এটা গরমের ঘাম নয়, এটা অন্য কিছুর ঘাম, এই ভেবে নিজের মনে হাসতে লাগল। গল্পের বাকি অংশ পরের ভিডিওতে দেওয়া হবে, তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।
প্রথমেই বলে নেই আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে। আমি শিওর বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই তোমাদের দুটি পায়ে ধরি বলি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে গল্পের আসল খুব মজা পাবে। আমার স্বামীর সামনেই আমার ভাসুর আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য জোর জবরদস্তি করেছিল। কিন্তু আমার স্বামী আমার ভাসুরকে কিছু বলেনি। আমার স্বামী এতটাই কাপুরুষ ছিল যে সে নিজেই আমাকে তার দাদার হাতে সঁপে দিতে চেয়েছিল। আসলে আমার স্বামী এবং আমার বরজা যখন তারা দুজনে স্বেচ্ছায় একে অপরের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত ছিল, তখন আমরা কেউ এই কথাটা জানতাম না। একদিন আমার ভাসুর যখন ঘরে ছিল না, তখন আমার স্বামী ও যা একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল এবং আমার ভাসুর নিজের চোখে তাদের দুজনকে একসঙ্গে দেখেছিল। তখন আমার ভাসুর আমার স্বামীকে অনেক মেরেছিল। আসলে আমার ভাসুর ও আমরা আলাদা বাড়িতে থাকতাম। আমরা গ্রামে থাকতাম এবং আমি যে গ্রামে থাকতাম তার পাশের গ্রামে প্রদীপ নামের একটি ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। প্রদীপ বাড়ির ছোট ছেলে এবং আমার ভাসুরের নাম হচ্ছে প্রকাশ। বিয়ের 2 বছর পরে আমি কন্যা সন্তান জন্ম দিয়েছিলাম। কিন্তু আমার ভাসুর ও জায়ের আমাদের অনেক আগে বিয়ে হয়েছিল, তারপরেও তাদের কোনো সন্তান হয়নি। কিন্তু আমার শাশুড়ি এ ব্যাপারে কোনোদিন আমার ভাসুর এবং আমার জাকে কিছু বলেনি। কারণ আমার শাশুড়ি খুবই ভালো মনের মানুষ ছিলেন। উনি আমাকে এবং আমার যাকে অনেক ভালোবাসেন, কিন্তু আমার শাশুড়ি আমাদের সঙ্গে পুরাতন বাড়িতেই থাকতেন। আমার ভাসুর ও যা যে বাড়িতে থাকত সেই বাড়িটা আমাদের পুরাতন বাড়ি থেকে কিছুটা এগিয়ে গিয়েছিল। সেদিন দুপুরবেলা আমার ভাসুর হঠাৎ করে আমার যাকে নিয়ে বাড়ি থেকে বের করে হাত ধরে টানতে টানতে আমাদের এই পুরাতন বাড়িতে নিয়ে আসে। তার আগে জানি না কেন আমার স্বামী বাইরে থেকে অনেক জোরে সরে এসে বাড়ির ভিতরে ঢুকিয়ে দরজা ভিতর থেকে লাগিয়ে দিল আর হাঁপাতে হাঁপাতে আমাকে বলল, আমাদের বাড়িতে কেউ এলে দরজা খুলবে না। আমি যখন আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, তুমি এইভাবে বাড়ির দরজাটাকে বন্ধ করলে কেন এবং তুমি এত হাঁপাচ্ছ কেন, তখন সে কোনো কিছু না বলে আমাদের ঘরের ভিতরে ঢুকে দরজাটা ভিতর থেকে লক করে দিল। ঠিক ওই সময় আমাদের দরজায় কেউ জোরে বাড়ি দিতে লাগলো। বরের বারণ করা সত্ত্বেও আমাকে বাধ্য হয়ে ঘরের দরজা খুলতে হয়েছিল। আমি যখন বাড়ির দরজা খুললাম তখন আমার ভাসুর ধাক্কা মেরে আমার যাকে ঘরের ভিতরে ফেলে দিল। আমি তখন রেগে আমার ভাসুরকে বললাম, দাদা আপনি এটা কেমন ব্যবহার করছেন? দিদিকে এভাবে ধাক্কা দিচ্ছেন কেন? ওই সময় আমার ভাসুরের চোখে অনেক বেশি রাগ ছিল। তারপর উনি অনেক রেগে চিৎকার করে আমার স্বামীকে ডাক দিলেন। আমার স্বামী তখনও তার ঘর থেকে বের হয়নি। তখন আমি ভাসুরকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, আমাকে কেউ কিছু বলবে? আমার ভাসুর তখন রেগে আমার রুমের দরজা ভেঙে দিয়ে আমার বরের কলার ধরে ঘর থেকে বের করে তাকে জোরে ধাক্কা দিয়ে বলল, তোমার স্বামী আমার বউ এরা দুজন মিলে আমাকে ঠকিয়েছে। একে তো আমার ভাই বলতে ঘেন্না হচ্ছে। একে আমি আজ প্রাণে মেরে ফেলবো আর আমি একে ছাড়ব না। সাহস কি করে হলো আমার বউয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করার? সবকিছু শোনার পরে আমি তো মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম। কারণ স্বপ্নেও ভাবতে পারিনি আমার স্বামী এরকম একটা নোংরা কাজ করবে, তাও আবার তার নিজের বৌদির সঙ্গে। তারপর আমার স্বামী নিজের ভুল বুঝতে পেরে আমার ভাসুরকে বলল, দাদা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার ভাসুর তখন বলল, তোর এটা ভুল না, অনেক বড় অপরাধ করেছিস আর এটার শাস্তি তোকে পেতেই হবে। তাই আমি এক্ষুনি পঞ্চায়েতে যাব আর তোর ব্যাপারে সব সত্যি কথা বলে দেব। পঞ্চায়েতের নাম শুনে তো আমার স্বামী অনেক ভয় পেয়ে বলল, দাদা তোমার পায়ে ধরছি, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে গ্রহণ করে নেব, কিন্তু তুমি দয়া করে পঞ্চায়েতে যেও না। ওই সময় আমার যা আমার ভাসুরের পা ধরে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, এই কথাটাকে আর বাড়াবাড়ি করো না, তাহলে আমাদের বাড়ির মান সম্মান কিছু থাকবে না। আমার ভাসুর তখন যাকে চুলের মুঠি ধরে বলল, মান সম্মান আর কিছু বাকি রয়েছে কি? সবকিছু তুই শেষ করে দিয়েছিস, তোকে আমি আর কোনোদিন স্ত্রী রূপে গ্রহণ করব না। তুই যার সঙ্গে মুখ কালো করেছিস তার সাথেই থাক। ওই সময় আমার শাশুড়ি ঘরে ঢুকে আমার ভাসুর এবং আমার স্বামীকে জিজ্ঞেস করল, কি হয়েছে? তোরা এভাবে চিৎকার চেঁচামেচি ঝামেলা করছিস কেন? ওদিকে আমার শাশুড়ি আমার মাথায় হাত দিয়ে থাকতে দেখে আমার কাছে এসে জিজ্ঞেস করল, বৌমা তুমি ভাবে মাথায় হাত দিয়ে কাঁদছ কেন? কেউ তোমাকে কিছু বলেছে? এই বাড়িতে কি চলছে? আমার ভাসুর তখন রেগে তার মাকে বলল, তোমার ছোট ছেলে আর তোমার বড় বৌমা দুজন মিলে আমাদের ঠকিয়েছে। আমি নিজের চোখে দুজনকে একসঙ্গে সবকিছু করতে দেখেছি।
আমার শাশুড়ি তখন জায়ের কাছে এসে বলল, ছি ছি, তুমি এরকম করবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। আজ তোমার জন্য আমার বাড়িতে এত বড় অশান্তি ও ঝামেলা সৃষ্টি হয়েছে। তারপর আমার স্বামী আমার ভাসুরের পা ধরে বলল, দাদা তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু দয়া করে পঞ্চায়েতে যেও না। আমার ভাসুর তখন বলল, তুই যেমন আমার মান সম্মান নষ্ট করেছিস, আমিও তোর মান সম্মান নষ্ট করে দেব। যতক্ষণ না আমি নিজের বদলা নেব ততক্ষণ আমি তোকে ছাড়ব না। আমার বদলা তখনই পুরো হবে যখন আমি তোর বউয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করব, তবেই তুই বুঝতে পারবি কতটা কষ্ট হয়। ভাসুরের মুখ থেকে রকম নোংরা কথা শুনে আমি রেগে গিয়ে বললাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা কোনো সমস্যার সমাধান না। আপনি আরো বেশি সমস্যা তৈরি করছেন। আর আপনি আমার ভাসুর হয়ে এরকম অশ্লীল কথা কিভাবে বলতে পারলেন? আমার স্বামী তখন আমার কাছে এসে বলল, দাদা যেটা বলছে তোমাকে সেটা করতেই হবে, নইলে দাদা যদি পঞ্চায়েতের কাছে চলে যায় তাহলে আমাদের কি ক্ষতি হবে সেটা তুমি খুব ভালোভাবে জানো। ওই সময় আমার শাশুড়ি বললেন, কি তোরা আমার ছেলে, তোদের মতো ছেলে হওয়ার থেকে আমি বধ্যা হলেই ভালো হতো। ভালোই হয়েছে তোর বাবা এই পৃথিবীতে নেই, না হলে তোদের কুকর্ম দেখে জ্যান্ত লাশ হয়ে যেত। আমি তখন বললাম, যতই যাই হয়ে যাক না কেন আমি নিজের মান সম্মান নষ্ট করব না। তাতে আমার ভাসুর যেখানে যাবে যাক না কেন, কিন্তু আমি নিজের মান সম্মান নষ্ট করব না। তার থেকে ভালো তো আমি নিজের জীবন ত্যাগ করব, কিন্তু তোমাদের মতো অশ্লীল কর্ম আমি মরে গেলেও করব না। আমার ভাসুর তখন বরের কাছে এসে বলল, তুই নিজের বউকে ভালোভাবে বুঝিয়ে দে, না হলে আমি কিন্তু এক্ষুনি পঞ্চায়েতের কাছে যাব। আমার স্বামী তখন বলল, তোমাকে আমার দাদার কথা মানতেই হবে। আমি তখন রেগে আমার বরের গালে একটা থাপ্পড় মেরে বললাম, পাপ করেছ তুমি, আর শাস্তি পাবো আমি। তোমার চরিত্রে দাগ আছে, কিন্তু আমি কোনোদিন আমার চরিত্রে দাগ লাগাতে দেব না। তাতে আমাকে যা করতে হয় আমি করব, আর তোমার মতো কাপুরুষের সঙ্গে আমার সংসার করা আর না করার সমান। তুমি কেমন স্বামী, নিজের স্ত্রীর মান সম্মান অন্য কারো হাতে তুলে দিতে চাইছ? ভগবান না করে তোমার মতো স্বামী আর অন্য কোনো মেয়ের কপালে যেন না জুটে। আমি তখন আমার জায়ের কাছে গিয়ে বললাম, শুধুমাত্র তোমার জন্য আজকে আমাদের বাড়িতে এত বড় অশান্তির সৃষ্টি হয়েছে। তোমাদের ভুলের জন্য আজ আমার মান সম্মান নিয়ে লোকে খেলতে চাইছে। তোমার এমন কি বাধ্যতা ছিল যার জন্য তুমি এত বড় একটা নোংরা কাজ করলে? এই দুনিয়াতে কি তুমি আমার স্বামীকে ছাড়া অন্য কাউকে পেলে না নিজের চাহিদা পূরণ করার জন্য? তোমাকে আমি যতটা ভালো ভেবেছিলাম তুমি তার চাইতে অনেক বেশি নোংরা। আমার যা একটা কোনায় দাঁড়িয়ে চোখের জল ফেলে যাচ্ছিল। তারপর আমি যখন কোনো মতে আমার ভাসুর এবং বরের কথা মানতে রাজি হয়নি, এবং আমার শাশুড়ি যখন আমার সপক্ষে ছিলেন, যখন এই কাজটা করতে বাধা দিলেন নিজের ছেলেদের, যখন আমার বড় ভাসুর জোর জবরদস্তি আমার শাশুড়ি ও আমার মেয়েকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয়, তারপরে আমার স্বামী আমার ভাসুরকে বলল, মাকে তো ঘরের মধ্যে বন্ধ করে দিলাম, এবার আমার বউয়ের সঙ্গে তোমার যা করার আছে তুমি করতে পারো। এটা বলে আমার স্বামী যখন ঘরের বাইরে চলে গেল এবং আমার ভাসুর যখন আমার দিকে এগিয়ে আসলো, তখন আমি না পেরে আমার ভাসুরকে জোরে ধাক্কা দিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে পঞ্চায়েতে গিয়েছিলাম। আমার ভাসুর আমার পেছনে আমাকে ধরার জন্য ছুটে আসছিল। আমি কোনো রকমভাবে নিজের মান সম্মান রক্ষা করে তাড়াতাড়ি পঞ্চায়েতে এসে হাজির হয়েছিলাম। ভেবেছিলাম পঞ্চায়েতে আমার সঙ্গে ন্যায্য বিচার করবে, কিন্তু পঞ্চায়েতে আমাদের ব্যাপারে সব কথা শোনার পরে যা সিদ্ধান্ত নিয়েছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। সবকিছু শোনার পরে পঞ্চায়েত আমার ভাসুরকে জিজ্ঞেস করল যে সে কি চায়। আমার ভাসুর তখন জোর গলায় বলল, আমার ভাই যেমন আমার বউয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে ঠিক সেভাবেই আমিও আমার ভাইয়ের বউয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করব। তবে আমার সঙ্গে ন্যায্য বিচার হবে। পঞ্চায়েতের যিনি প্রধান ছিলেন উনি ওনার সহকর্মীদের সঙ্গে কিছু আলোচনা করার পরে ঘোষণা করলেন যে আমার ভাসুর যেটা বলছে সেটাই হবে। ওটা শোনার পরে তো আমি পঞ্চায়েতকে বলেছিলাম, আপনারা এটা ঠিক করছেন না, আপনারা আমার সঙ্গে অন্যায় করছেন, আমার স্বামী এবং যা ভুল কাজ করেছে, কিন্তু এটা শাস্তি আমি কেন পাব? আমার সঙ্গে এত বড় পাপ কাজ আপনারা করতে পারেন না, তাই আমি পুলিশের কাছে যাব। কিন্তু আমার সঙ্গে এত বড় অন্যায় আমি কোনো মতেই হতে দেব না। ওদিকে আমার যাকে শাস্তিস্বরূপ পঞ্চায়েতের প্রধান এবং তার সহকর্মীরা পঞ্চায়েতের ঘরে বন্দি করে রেখেছিল, আমি তখন পঞ্চায়েতের আদেশ মানতে রাজি হইনি। তখন পঞ্চায়েতের প্রধান বলে দিয়েছিল যে গ্রামের কোনো মানুষ যাতে আমাদের সাহায্য না করে, গ্রামের কোনো দোকানদার যাতে আমাদের কাছে কোনো জিনিস বিক্রি না করে, এমনকি গ্রামের যে টিউবওয়েল থেকে আমরা জল তুলে আনতাম সেটাও আমাদেরকে বারণ করে দিয়েছিল।
আসলে আমাদের গ্রামের মানুষেরা পঞ্চায়েতের প্রত্যেকটা আদেশ মেনে চলত। তাছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না, পুলিশের কাছে কেউ ভয়ে যেত না। কারণ যখন জানতে পারত যে কোনো মানুষ তার বিচার সালিশ করার জন্য পুলিশের কাছে গেছে, তখন তাদের সমস্ত সুযোগ সুবিধা পঞ্চায়েত বন্ধ করে দিত। গ্রামের মানুষ ভয়ে পুলিশের কাছে যেত না। গ্রামে কোনো বাড়িতে কোনো কিছু অসুবিধা হলে সেটা পঞ্চায়েতে মীমাংসা করত। এমনকি কেউ যদি পুলিশের কাছে যেতে চাইত তাহলে চাইত তাকে কঠিন শাস্তি দিত পঞ্চায়েতে যা কিছু মীমাংসা হয়েছিল। সবকিছু শোনার পরেও আমার স্বামী কাপুরুষের মতো চুপচাপ দাঁড়িয়েছিল। আমার তো এটা ভেবে আশ্চর্য লাগছিল। একটি মানুষের সঙ্গে এত বছর সংসার করার পরেও কিভাবে নিজের বুকে ধোঁকা দিতে পারে। শুধু তাই নয়, নিজের কুকর্ম করার পরে সমস্ত কুকর্মের ফল আমার ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিল। সে যদি ভুল করার পরে নিজের ভুল স্বীকার করে শাস্তি ভোগ করে নিত তাও আমি তাকে ক্ষমা করে দিতাম। কিন্তু আমার স্বামী এতটা স্বার্থপর ও নির্লজ্জ যে নিজেকে কঠোর শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য আমাকে বলে দিতে চেয়েছিল। এদিকে আমি মনের মধ্যে জেদ করে নিয়েছিলাম যে যতই যা হয়ে যাক না কেন আমি ভাসুরের কাছে নিজেকে সঁপে দিতে পারব না। অন্যদিকে আমার ভাসুর আমার বরের বদলা নেওয়ার পরে আমাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল। পঞ্চায়েতের নির্দেশ অনুযায়ী গ্রামের কেউ আমাদের সাহায্য করতে রাজি হয়নি। গত 2 দিন থেকে আমি, আমার শাশুড়ি ও আমার মেয়ে আমরা না খেয়ে দিন কাটাচ্ছিলাম। আমাদের বাড়ির সমস্ত রেশন শেষ হয়ে গিয়েছিল। আমার শাশুড়ি যখন গ্রামের দোকানে গিয়েছিল চাল, ডাল কেনার জন্য কেউ আমাদের আসন দেয়নি। কারণ গ্রামের পঞ্চায়েত বলেছিল, আমাদের যদি কেউ সাহায্য করে তাহলে আমাদের মতো তাদেরও অসহায় করে ছেড়ে দেওয়া হবে। ভয়ে কেউ আমাদের সাহায্য করেনি। আমার 4 বছরের ছোট্ট মেয়েটা না খেয়ে দিন কাটাচ্ছিল। ওদিকে আমার স্বামী শাশুড়ির ভয়ে বাড়ি ফেরেনি। সেদিন সন্ধেবেলা আমাদের বাড়ির দরজায় যখন কেউ ডাক দিয়েছিল, তখন দরজা খুলে দেখলাম আমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে। তাকে দেখে তো আমার পুরো শরীর রাগে জ্বলছিল। সে তখন আমার হাত ধরে বলল, দয়া করে তুমি পঞ্চায়েতের কথা মেনে নাও এবং আমার দাদার সঙ্গে সম্পর্ক করে নাও। তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আবার সবকিছু আগের মতোই হয়ে যাবে। তাহলে আমাদের না খেয়ে মরতে হবে না। আমার মেয়েটার কষ্ট হবে না। আমি তখন বরের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে দিয়ে বললাম, খবরদার আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। আজ তোমার পাপের ভাগী আমরা সবাই হয়ে গিয়েছি, আর তোমার জন্য আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। কি ঘৃণা হচ্ছে আমার তোমাকে দেখে। স্বামী তখন আমার দিকে আঙুল দেখিয়ে বলল, সব দোষ তোমার। তুমি যদি দাদার পরামর্শ মেনে নিতে তাহলে আজ এত খারাপ দিন আমাদের দেখতে হতো না। আমি তখন স্বামীকে বললাম, তুমি কি ধরনের স্বামী যে কোনো রকম দ্বিধাবোধ ছাড়াই নিজের স্ত্রীকে নিজের দাদার কাছে বিক্রি করে দিতে চাইছ? প্রত্যেকটা স্বামীর কর্তব্য হচ্ছে তার স্ত্রীর মান সম্মান রক্ষা করা। কিন্তু তুমি এতটা নির্দয়, নিষ্ঠুর, নির্লজ্জ যে আমার মান সম্মান নিজের হাতে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, নইলে আমি থাকা মেরে তোমাকে বাড়ি থেকে বের করে দেব। ওই সময় আমার শাশুড়ি ঘর থেকে বেরিয়ে এসে তার ছেলেকে দেখে অনেক রেগে যায়। ভিতর থেকে একটা লাঠি এনে বলল, বেরিয়ে যা এখান থেকে, নইলেই লাঠি দিয়ে মেরে মেরে তোর পিঠের ছাল তুলে দেব। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, আমি তোদের মুখ দেখতে চাই না। ওই কথাটা বলে আমার শাশুড়ি আমার স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে ভিতর থেকে দরজাটা লক করে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। আমার মাথায় হাত বুলিয়ে বলল, আমি যতদিন বেঁচে আছি তোমার সঙ্গে অন্যায় হতে দেব না। আমি তোমার নিজের মা নাও হতে পারি, কিন্তু আমি তোমার শাশুড়ি মা। তোমার জায়গায় যদি আমার মেয়ে হতো তাহলে আমি এইভাবেই রক্ষা করতাম। তুমি আমার নিজের মেয়ে না হলেও তুমি তো অন্য কারো মেয়ে। তুমি একদম চিন্তা করো না। এই বলে আমার শাশুড়ি নিজের হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না এবার আমি কি করব। একবারের জন্য ভেবেছিলাম আমার বাবা মায়ের কাছে আমি চলে যাব। কিন্তু আমার বাবা মা তো নিজেই খুব অসহায় ছিল। তাদের বয়স হয়েছিল, আমার বাবা মা বৃদ্ধ হওয়ার কারণে কাজ করতে পারত না এবং আমার দাদা তাদের থাকা ও খাওয়ার দায়িত্ব নিয়েছিল। ওই অবস্থায় আমি যদি বাবা মায়ের বাড়ি চলে যেতাম তাহলে হয়তো তাদের উপরে আমি বোঝা হয়ে যেতাম। এই ভেবে আমি বাবা মায়ের কাছে যেতে পারিনি। সেদিন রাতের বেলা আমাদের বাড়িতে কিছু খাবার ছিল না। যেটুকু মুদি রাখা ছিল সেটা 2 জলে ভিজিয়ে আমার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এদিকে আমার শাশুড়ি ও আমি সেদিন রাতে না খেয়েছিলাম। তারপর অর্ধেক রাতে মনে হলো আমাদের দরজায় কেউ যেন বাড়ি দিচ্ছে। তখন মনে হয়েছিল হয়তো আমার স্বামী আবার বাড়ি ফিরে এসেছে।
দরজার শব্দ পেয়ে আমার মেয়ে ও শাশুড়ি উঠে যাবে এই কথাটা ভেবে আমি তাড়াতাড়ি ঘরের দরজা খুলতেই তাকে দেখে ভয়ে আমার শরীর কেঁপে উঠল। কারণ দরজা খুলতেই দেখলাম আমার ভাসুর দাঁড়িয়ে আছে এবং সে আমাকে দেখে বলল, দেখো তুমি আমার ভাইয়ের বউ। এটা আমি খুব ভালোভাবে জানি, কিন্তু আমার মান সম্মান এবং আমার জীবন নষ্ট করেছে তোমার স্বামী, সেটার বদলা আমি নেব। তাই তোমাকে আমার সঙ্গে রাত কাটাতে হবে। না হলে না খেতে আমাদের সবার নাজেহাল অবস্থা হবে, তোমার মেয়ে না খেতে পেয়ে মারা যাবে। তাই তুমি যদি তোমার মেয়েকে একটু ভালোবাসো তাহলে আমার সঙ্গে রাত কাটানোর জন্য রাজি হয়ে যাও। না হলে আমি তোমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করতে বাধ্য হয়ে যাব। আমি ভাসুরকে বললাম, আমার মেয়ের চিন্তা আপনাকে করতে হবে না। আমার মেয়ের জন্য এখনো আমি বেঁচে আছি। ভাসুরের কথা শুনে আমি তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। তখন উনিও ছুটতে ছুটতে আমার পেছনে এলেন। আমি বুঝে গিয়েছিলাম উনি আমাকে নষ্ট করবেন এবং আমার জীবনটাকে শেষ করে দেবেন। আমি তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে একটা চাকু হাতে নিয়ে বললাম, আপনি যদি ভুল করেও আমাকে ছোঁয়ার চেষ্টা করেন তাহলে এই চাকু দিয়ে আপনার গলা কাটতে আমার মনে কোনো ভয় হবে না। আপনি যদি নিজের জীবন বাঁচাতে চান তাহলে এক্ষুনি ঘর থেকে বেরিয়ে চলে যান। না হলে এই চাকু দিয়ে আমি আপনাকে খতম করতে বাধ্য হব। আমার হাতে ছুরি দেখে ভাসুর ভয়ে আমার ঘর থেকে বের হতে বাধ্য হল। তারপর আমি যখন ঘরের দরজাটাকে বন্ধ করে ওখানেই বসে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম, তখন আমার শাশুড়ি ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে বোমা, তুমি এত রাতে এখানে বসে কাঁদছো কেন? কেউ বাড়িতে এসেছিল? আমি তখন শাশুড়ি মাকে বললাম, যাব না তো আর কি করব মা, আমার জীবনে আর কি বাকি রয়ে গেছে? আপনার ছেলে এমন কাজ করেছে যেটার জন্য আমরা সবাই এখন ভুক্তভোগী হয়ে গিয়েছি, আর তার প্রভাব আমার মেয়ের উপর পড়ছে। এখন কত ছোট, এই সব কিছু বোঝে না, আর এইভাবে না খেয়ে লুকিয়ে লুকিয়ে কতদিন আমাদের দিন কাটবে? কতদিন আমার ভাসুরের ভয়ে দরজা বন্ধ করে আমি ঘরের ভিতরে থাকব? আমার মনে তো ভয় ঢুকিয়ে দিয়েছিল আমার ভাসুরকে দেখে। আমার ভাসুর যখন তখন এসে আমার সঙ্গে জোর জবরদস্তির সম্পর্ক করার চেষ্টা করত। কখনো বা আমি তাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম, কখনো বা আমার শাশুড়ি আমার মায়ের মতো পাশে এসে দাঁড়াতো এবং নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিতে সংকোচ বোধ করত না। আমার শাশুড়ি আমাকে অনেক সাপোর্ট করেছে। আমার শাশুড়ি আমাকে মেয়ের মতোই ভালোবাসা দিয়েছে। ঘটনাটা হতে 2-3 বছর হয়ে গেছে। আমি এখন আমার শাশুড়ির সঙ্গে শহরে আছি। এখানে ছোটখাটো কাজকর্ম করে আমাদের সংসার চলে। আমার মেয়েকে এই শহরে একটা সরকারি স্কুলে ভর্তি করেছি। আমি ও শাশুড়ি বাড়িতে বসে হাতের কাজকর্ম করে সেগুলোকে বিক্রি করে আমাদের কাছে ভালো টাকা আসে এবং যা টাকা আসে সেই টাকা দিয়ে আমাদের চলে যায়। আসলে যে রাতে আমার ভাসুর আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল সেদিন রাতেই আমার শাশুড়ি সিদ্ধান্ত নিয়েছিল যে আমাদের এখানে থাকা ঠিক হবে না। তাই আমিও শাশুড়ি মুখের মধ্যে কাপড় ঢাকা দিয়ে লুকিয়ে সেদিন আমার দাদার কাছে গিয়েছিলাম এবং তাকে সবকিছু সত্যি কথা বলতে বাধ্য হয়েছিলাম, এবং আমার দাদাকে আমার শাশুড়ি বলেছিল নিজেই সেই পুরাতন বাড়িটা বিক্রি করার কথা। দাদাকে সবকিছু বলার 24 দিনের মধ্যেই আমার দাদা ওই বাড়ি বিক্রি করার ব্যবস্থা করে দিয়েছিল। তারপর আমি ও শাশুড়ি রাতারাতি বাড়ি থেকে লুকিয়ে শহরে চলে এসেছিলাম, এবং এই সব কিছুর জন্য আমার দাদা ও শাশুড়ি আমায় অনেক সাহায্য করেছিলেন। আমার স্বামী যদি ভালো হতো, আমার স্বামী যদি একবারও আমার মেয়ে ও আমার কথা চিন্তা করত, তাহলে আমাদের এরকম দিন দেখতে হতো না। আমার শাশুড়ি আছে, নিজের মায়ের মতোই সব সময় আমার পাশে থেকেছে। আজ উনি আমার পাশে না থাকলে আমি আমার মেয়েকে নিয়ে কোনো দিন এই শহরে বাস করতে পারতাম না। বাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছিল সেই টাকা দিয়ে আমার শাশুড়ি একটা ছোট্ট ঘর কিনে নিয়েছিল। শহরে আসার পরে প্রথমে আমাদের খুব কষ্ট হয়েছিল, এমনকি আমাদের রাস্তাতেই দিন কাটাতে হয়েছিল। পরে অনেক কষ্ট করে শহরের একটা ছোট্ট এলাকাতে আমরা এই ছোট্ট বাড়িটা কিনে নিয়েছি। আমাদের বাড়ির পাশের প্রতিবেশীরা আমাকে জিজ্ঞেস করত, তুমি কিভাবে স্বামী ছাড়া নিজের মেয়েকে নিয়ে একা থাকো? তুমি তো এখন অনেক জোয়ান। আমি তাদের বলেছিলাম, ওই রকম স্বামীর সঙ্গে থাকার চাইতে একা থাকা অনেক ভালো। যে স্বামী নিজের স্ত্রীর মান সম্মানের খেয়াল রাখতে পারে না, সেই স্বামীর অন্ততপক্ষে আমার কাছে কোনো মূল্য নেই। মাঝে মধ্যে আমার দাদা এই শহরে আমার সঙ্গে লুকিয়ে দেখা করতে আসে, এবং আমার শ্বশুরবাড়ির লোক এই ব্যাপারে কিছু জানে না। পরে খবর পেয়েছিলাম আমার স্বামী নাকি পাগলের মতো ছেঁড়াফাটা জামা কাপড় পরে গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আর আমার ভাসুর আবার তার বউকে নিয়ে দিব্যি সংসার করছে।
আমার দাদা বলেছিল আমার স্বামী নাকি বাবার বাড়িতে গিয়ে মানে আমার দাদা ও বাবাকে জিজ্ঞেস করেছিল আমাদের ব্যাপারে, কিন্তু আমার দাদা ও বাবা আমার শাশুড়ির ব্যাপারে কিছুই বলেনি। আজ আমার স্বামী নিজের কর্মের ফল ভোগ করছে। সে সবকিছু হারিয়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমি ভেবে নিয়েছি আর কোনো দিন পিছন দিকে ঘুরে তাকাবো না, এবং আমি দাদাকে বলেছিলাম সে যাতে আমার বরের ব্যাপারে আর কোনো দিন কোনো কিছু আমাকে না বলে। ওদিকে আমার শাশুড়ি যখনই তার ছেলের ব্যাপারে শুনত তখন সে লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করত, কিন্তু আমার সামনে নিজের কষ্ট ও কান্না প্রকাশ করত না। যতই হোক উনি তাদের মা, তার কষ্ট হওয়াটাই স্বাভাবিক। আমি শাশুড়িকে অনেকবার বলেছিলাম আপনি চাইলে গ্রামে আপনার ছেলেদের কাছে ফিরে যেতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি এখানে বাড়িতে বসে হাতের কাজকর্ম করে বেশ ভালোই টাকা ইনকাম করছিলাম, তাই একা থাকতে আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার শাশুড়ি আমাদের ছেড়ে যেতে রাজি হননি। উনি বলতেন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যেমন কর্ম করবে সেরকমই ফল পাবে, তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, ভুল কাজের পরিণাম সবসময় খারাপ হয়। এখন আমি আমার শাশুড়ি ও মেয়েকে নিয়ে অনেক ভালো আছি এবং সুখে আছি। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।